গত ৩-৪ বছর ধরে সুখজিৎ সিং ভাটি এই পাঞ্জাবের বীজের নিয়ন্ত্রণ হয়ে গেছেন। উনি কি করছেন, বাংলার ব্যবসাদারদের কাছে বীজ বুকিং করাচ্ছেন, অ্যাডভান্স বুকিং করাচ্ছেন, টাকা নিচ্ছেন, কমপ্লিট হচ্ছে, লোডিং ডেট দিচ্ছেন এনারা অ্যাডভান্স, একদম যেমন সিস্টেমে উনি লোডিং ডেট চাচ্ছেন তেমন সিস্টেমেই দিচ্ছেন। অথচ উল্টো দিক থেকে লোডিং তো দিচ্ছেন না, ঘুরে এখানকার মার্কেটকে বিব্রত করছেন, এখানকার ব্যবসাদারদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। পূর্বতন যে সরকার ছিল সে আলুর উপরে যে ঝামেলা করতো আমাদের বীজ ব্যবসার যে গাড়ি আসতো পাঞ্জাব থেকে, তাদের উপরেও যখনই চিরকুন্ডা বর্ডার থেকে গাড়িগুলো ঢুকতো তাদের উপরে ডান্ডা ট্যাক্স বা বিভিন্ন ধরনের পুলিশি অত্যাচার ছিল। ওনারা বলেছেন সেসব পুলিশি অত্যাচার আর কিছু হবে না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা টাউন জোন পাঞ্জাব আলু বীজ ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিধায়ক সংবর্ধনা প্রদান কর্মসূচি অনুষ্ঠান আয়োজিত হয় চন্দ্রকোনা টাউনের ঝর্ণা লজে। অনুষ্ঠান শুরুর প্রথমেই চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দলুই ও গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধিত করেন বীজ ব্যবসায়ীরা। ঘাটালের বিধায়ক শীতল কপাটকে সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত উনি আসতে পারেননি। উক্ত এই অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির জয়ী 2 বিধায়ককে সংবর্ধিত করতে উপস্থিত ছিলেন ঘাটাল ও চন্দ্রকোনা জোন এরিয়ার সমস্ত পাঞ্জাব আলু বীজ ব্যবসায়ীরা। প্রাক্তন সরকারের আমলে আলু বীজের বিভিন্ন সমস্যা নিয়ে 2 বিধায়কের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করেন বীজ ব্যবসায়ীরা। আলু ও বীজ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা নিয়ে কি বলছেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দলুই, সরাসরি শুনে নিন। পাশাপাশি শুনে নিন আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর আগামী দিন ও বীজ প্রসঙ্গে কি বলছেন ঘাটাল চন্দ্রকোনা জোন বীজ ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। প্রশান্ত দা, সরকার গঠনে এর প্রায় 1 মাসেরও অধিক সময় পেরিয়ে গেছে। দেখুন, ব্যবসায়ীরা প্রত্যেকে ব্যবসার ক্ষেত্রে ইকোনমিকটা বুঝতে পারছে কেন আলুর মার্কেটের এই পরিস্থিতি, কিন্তু এক শ্রেণীর কৃষকেরা রীতিমতো হতাশ হয়ে যাচ্ছেন। আমাদের ভিডিওর বিভিন্ন কমেন্টে রীতিমতো হতাশাজনক কথাবার্তা লিখছে। এটা নিয়ে কি মতামত আলুর দাম নিয়ে? দেখুন, এই বিষয়টা আজকে বলতে গেলে অ্যাকচুয়ালি আমি এই নতুন সরকারের প্রতিনিধি, গোঘাট বিধানসভার বিধায়ক, কিন্তু আমাকে তাহলে একটু পেছনের দিকে যেতে হবে। আলুর যে এই মাঠে 150 টাকা দাম আর কোল্ড স্টোরে আজকে 30-32 হাজারে পয়সা হচ্ছে, এই পরিস্থিতিটা, তার মধ্যে আবার আপনার খরচা আছে বসে 12 থেকে 13 হাজার টাকা খরচা আছে, হ্যাঁ 20-22 হাজার টাকাও দাম পাচ্ছে না এক গাড়ি আলু বিক্রি করে। তো এই পরিস্থিতির পেছনে অনেক কিছু কারণ আছে। একদিকে আমি এটা বলতে পারি যে এই বছরে অধিক পরিমাণ আলু প্রোডাকশন হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। যে পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড আলুর ফলন এই বছরই হয়েছে। আলু লোডিংটাও সেই পর্যায়ে আছে, রেকর্ড পরিমাণ লোডিং আছে। সেই সাথে সাথে যেটা হয়েছে, আমরা প্রত্যেকেই জানি 2013 সালের পর থেকে বাংলার আলুকে বাইরে না পাঠানোর জন্য যে পদক্ষেপগুলো, যখন আলুর দাম একটু উঁচু হয়েছে, তখন আমাদের কৃষকরা একটু বেশি দাম পেয়েছেন বা ব্যবসাদাররা অল্প কিছু আলু রেখে কিছু বেশি লাভ পেয়েছেন, তখনই দেখা গেছে অনৈতিকভাবে, যেটা আমরা যেহেতু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, তাই আমাদের সরকারি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আছে এটাই যে আমরা এক প্রদেশ থেকে এক প্রদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস যাবে, তার জন্য না কোনো পারমিশন লাগে, না কোনো বর্ডার থাকে। এটাই হচ্ছে বিষয় আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোল্ড স্টোরে অনেক সময় দেখা গেছে পুলিশ দিয়ে আটকে দেওয়া হয়েছে, কোল্ড স্টোর থেকে গাড়ি বেরোতে দেওয়া হয়নি, বাইরের রাজ্যে আলু পাঠানো হবে না। অনেক সময় দেখা গেছে বর্ডারে পুলিশ দেওয়া হয়েছে। বিগত সরকারের কৃষিমন্ত্রী উনি তো বেলদা দাঁতন বর্ডারেই পড়েছিলেন দীর্ঘ সময় ধরে। আমাদের ব্যবসাদারদেরকে একের পর এক মানে আক্রমণ কি নেমে এসেছে, কখনো অ্যারেস্ট করা হয়েছে, কালো পাচারকারী হচ্ছে, চোরা পাচারকারী, বিভিন্ন রকম তকমা দেওয়া হয়েছে, এবং টাক মালিকরাও ভয়ে টাক দিতে যায়নি ব্যবসাদারদেরকে মাল পাঠানোর ক্ষেত্রে। এইরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন 13 সালে হয়েছে, 14 হয়েছে, তার পরবর্তীতে 16 হয়েছে, 20-তে হয়েছে, আবার লাস্ট হচ্ছে 24 সালে। লাস্ট যেটা 24 সালে হলো, আপনারা দেখেছেন 24 সালের শেষের দিকে, ঠিক আপনার নভেম্বর মাসে বর্ডারটাকে ঘিরে দেওয়া হলো, অক্টোবরের শেষের দিকে বর্ডারকে এমন পর্যায়ে ঘিরা হলো যেখানেতে আলুটা মানে কম থাকার পরেও সেই আলুটাকে না পাঠানোর ফলে আলুটা এক্সেস হয়ে গেল, হয়ে যে সেই আলুর এফেক্টটা পড়ে গেল 25 সালে। 25 সালে সেই যে আলুটা স্টক বেড়ে গেল, আর স্টকটা ঠিকঠাক ক্লিয়ার হতেই পারলো না। ঠিক 25-এর স্টকটাও যখন ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স হয়ে যায় শেষের দিকে, আবার 25-এ যখন আলুটা ক্লিয়ার হওয়ার কথা নভেম্বরে, সেই আলুটা জানুয়ারি ফেব্রুয়ারি যে ক্লিয়ার হচ্ছে। এই যে না হওয়ার ফলে তার সাথে সাথে 26 সালে আবার ওভার প্রোডাকশন এসে গেল। এই সর্বোপরি বিভিন্ন কারণে কিন্তু আলুর দাম আজকে নিম্নমুখী। তো এটুকু বলতে পারি, আমাদের সরকার, নতুন সরকার পশ্চিমবঙ্গে 9ই মে যখন গঠন হয়েছে, তারপরেই স্টেপ নিয়ে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের কোনো বর্ডার থাকবে না,
অন্তরাজ্যে বাণিজ্যের জন্য কোনো বর্ডার থাকবে না, আমাদের রাজ্যের পণ্য অন্য রাজ্যে যাবে, অন্য রাজ্যের পণ্য আমাদের এখানে আসবে, এটা স্বাভাবিক। তাই আলু বিনিয়োগকারীদের বা আলু চাষিদের জন্য আমরা এটুকু বলতে পারি যে ভবিষ্যতে আলু ঘেরা বা এক রাজ্য থেকে আরেক রাজ্য না পাঠানো, এই ব্যবস্থাপনাটা কিন্তু আমাদের নতুন সরকার তুলে দিয়েছে। আলুর জাত যেখানে যে আলুটা যাওয়ার, যখন যেখানে মার্কেটে যে চাহিদা থাকবে সেখানেই আলু পৌঁছে দেবে, ব্যবসাদাররা পাঠাতে পারেন, কৃষকরা পাঠাতে পারেন। আলুর দাম বাড়ানোর জন্য কি সরকার কিছু পদক্ষেপ নেবে? কারণ আগের সরকার বেড়ে গেলে দাম কমিয়ে দিত, এই সরকার কমে গেলে একটু দেখুন, বাড়ানোর জন্য একটা পদক্ষেপ তো আপনাকে বললাম, প্রথম বর্ডারের সীমারেখাটা তুলে দেওয়া হয়েছে, যে বর্ডার বলে কিছু থাকছে না। আর সেই সাথে সাথে আমরা যেটা সরকারিভাবে উদ্যোগ নিচ্ছি, আগামী দিনে এই আলুকে, বাংলার যে আলুর কোয়ালিটি, বাংলায় যে বিভিন্ন আলুর যে মানে কোয়ালিটি আছে, জ্যোতি থেকে চন্দ্রমুখী থেকে এখন ইদানিংকালে কলম্বো এসেছে, কেওয়াইস আলু আছে, এই আলুগুলো আমাদের ভারতবর্ষের কোথায় কোথায় কিভাবে মার্কেটিং করলে বা সেইখানকার গভর্নমেন্ট বা সেইখানকার ব্যবসাদারদের সাথে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট কিভাবে এই মার্কেটিংটা করা যায়, এই বিষয়ে নির্দিষ্ট একটা রূপরেখা তৈরি হচ্ছে। বা আমাদের বাংলা থেকে কোনো আলু এক্সপোর্ট করা যায় নাকি অন্য জায়গায়, সেই সম্ভাবনাময় মার্কেট আছে নাকি, বা আমাদের এই কোয়ালিটি অন্য কোনো কান্ট্রিতে অ্যাকসেপ্ট হয় নাকি, এই বিষয়ে মানে মার্কেটিং ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং আমাদের বিধায়কদের মধ্যে এই বিষয়ে বিভিন্ন রকম চর্চা হচ্ছে। আগামী দিনে সুনির্দিষ্ট কিছু রুলস আসবে এবং সরকারি যে চিন্তা ভাবনা আছে সেগুলো আপনাদের মাধ্যমেই আমরা পৌঁছে দিতে পারবো ব্যবসাদার এবং কৃষকদের কাছে, এটুকু বলতে পারি। 25 সালে যখন তৃণমূলের বারবারতা মানে চরম পর্যায়ে চলে গেছে, তখনও দেখা গেছে নিচের গাড়ি বাংলার বর্ডার পেরোতে বা ধরুন চন্দ্রকোনা বলুন বা ধূপগুড়ি বিভিন্ন জায়গায় আসতে প্রচুর টাকা তোলা দিতে হতো প্রত্যেকটা থানা চেকপোস্ট এরিয়াতে। এখন আর এই সমস্যাটা নেই। তো বীজ এই বছরে বীজের ব্যবসায়ীদেরকে কি বার্তা দিয়ে গেলেন? দেখুন, বীজ হচ্ছে পাঞ্জাবে আজকের ডেটে বীজের দাম খুব নিম্নমুখী আছে। আমাদের ব্যবসাদাররাও কিন্তু সেই নিচু দামেই কিনছে, কিন্তু ব্যবসাদারদেরকেও তারা যে ইনভেস্ট করছে তাদের তো এটা জীবিকা আছে, তাদেরও যাতে মুনাফা থাকে এবং কৃষকরাও যাতে ন্যায় ন্যায্য দামে বীজটা পায়, এই দুটো জিনিসই সুনিশ্চিত করতে হবে। একদিকে কৃষকের যেমন আমরা দেখবো যে কৃষক যাতে মোটামুটি একটু সুলভ মূল্যে বীজটা পায়, আবার ব্যবসাদাররা যে বিনিয়োগকারী তারা যে বিনিয়োগ করছে তারাও যাতে সেখান থেকে লভ্যাংশ বা মুনাফা তাদের ঘরে আসে, সেটাও সুনিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সঙ্গে পাঞ্জাবের যে অ্যাসোসিয়েশনগুলো, বিশেষ করে গত বছর ভাটি, গত বছর নয় গত 3-4 বছর ধরে সুখজিৎ সিং ভাটি এই পাঞ্জাবের বীজের নিয়ন্ত্রণ হয়ে গেছেন। উনি কি করছেন, বাংলার ব্যবসাদারদের কাছে বীজ বুকিং করাচ্ছেন, অ্যাডভান্স বুকিং করাচ্ছেন, টাকা নিচ্ছেন, কমপ্লিট হচ্ছে, লোডিং ডেট দিচ্ছেন এনারা অ্যাডভান্স, এখন একদম যেমন সিস্টেমে উনি লোডিং ডেট চাচ্ছেন তেমন সিস্টেমেই দিচ্ছেন। অথচ উল্টো দিক থেকে লোডিং তো দিচ্ছেন না, ঘুরে এখানকার মার্কেটকে বিব্রত করছেন, এখানকার ব্যবসাদারদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এনারা যে বীজটা বুকিং করছেন, 2 গাড়ি 4 গাড়ি কি 10 গাড়ি যাই করুক না কেন, সেই বীজটা কাউকে না কাউকে এনারাও চাষিদেরকে বুক করাচ্ছেন। এবার কি হচ্ছে, চাষিকে যখন ডেট দিচ্ছেন, ওনারা যেমন ডেট দিচ্ছেন পাঞ্জাবিকে, ভাটিকে যেমন ডেট দিচ্ছেন যে আমি এই তারিখে লোডিং চাই, উনি সেই ডেটটা এগ্রিমেন্ট করলেন, হ্যাঁ এগ্রি হলেন, নোট করলেন। আবার উল্টো দিক থেকে কৃষককেও এনারা ডেট দিচ্ছেন যে আমাদের বীজটা আসতে এই টাইমে যে লোডিং হয় 4 থেকে 5 দিনের মধ্যে বীজটা ঢুকবে, সেই মতো উনিও ডেট দিচ্ছেন এখানে। আর কৃষক দিনের পর দিন ঘুরছে, 10 দিন যখন ঘুরছে তখন এই ব্যবসাদারদের উপরে তারা বিভিন্ন রকম কটু কথা বলছে বা বিভিন্ন অসম্মানজনক কথা বলছে। উল্টো দিক থেকে না কৃষকের দোষ আছে, না আমাদের পাঞ্জাবি এখানকার বাংলার ব্যবসায়ীদের দোষ আছে, পাঞ্জাবিরা এটাকে ডিস্টার্ব করছে যাতে এটা না করতে পারে। আমরা সরকারিভাবে ওই অ্যাসোসিয়েশনের সাথে বসবো এবং পাঞ্জাব টাক অ্যাসোসিয়েশন যেটা আছে তাদেরও কিছু সমস্যা আছে নাকি সেই বিষয়ে আমরা আগামী দিনে মানে আলোচনার টেবিল হবে এবং বসবো, এটা আমরাও সিদ্ধান্ত নিয়েছি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন
জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার দাদা, নমস্কার, আপনার নাম, বিশ্বজিৎ ঘোষ, আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। ঘাটাল চন্দ্রকোনা টাউন জোন আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক। আজকে আপনারা একদিকে দুজন বিধায়ককে সংবর্ধনা দিলেন চন্দ্রকোনা এবং গোঘাটের, আবার অন্যদিকে আপনাদের যে সমিতি রয়েছে সেই সমিতিরও আপনারা সাধারণ সভা করলেন। হ্যাঁ। দুজন বিধায়ক, একটা হুগলি জেলার, একটা মেদিনীপুর জেলার, দুজন বিধায়ক তাদেরকে সংবর্ধনা দিলেন। এই টোটাল কর্মসূচিতে যদি একটু কথা বলেন ফার্স্ট। দুজন নয়, আমাদের 3 জন বিধায়ককে নিমন্ত্রিত ছিল, কিন্তু ঘাটাল বিধায়ক উনি আসেননি। কালকে রাত্রিতেও বলেছিল আসবো, কিন্তু আজকে সকালে হঠাৎ ওনার কাজের অসুবিধার জন্য উনি আসেননি। আর গোঘাটের যে বিধায়ক উনি আমাদের একজন মেম্বার ছিলেন এবং বর্তমানেও আছেন, উনি আমাদের মেম্বার। সেই হিসাবে ওনাকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আর আমাদের চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলই মহাশয়, ওনাকেও সম্বর্ধনা দিয়েছি। সেই সঙ্গে আমাদের যে 2026 সালের বাৎসরিক সাধারণ সভা, 25-26 সালের বাৎসরিক সাধারণ সভা আয়োজন করেছিলাম। সেই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ঝর্ণা প্লেস, চন্দ্রকোনা টাউন। এই হলেই আমাদের প্রত্যেক বছর সাধারণ সভা হয়। আমরা বিধায়ক সাহেবরা কি কি বললেন, বিশেষ করে বীজ ব্যবসার ক্ষেত্রে যাতে কোনো আগামী দিনে সমস্যা না হয়, বীজের গাড়ির উপর যাতে না অত্যাচার হয়, এই সমস্ত সমস্যাগুলো যাতে না হয়, সেগুলো নিয়ে কি কি বললেন বা সন্তুষ্ট ওনাদের কথায়? ওনারা তো অনেক কিছুই আশ্বাস দিয়েছেন যে পূর্বতন যে সরকার ছিল সে আলুর উপরে যে ঝামেলা করতো আমাদের বীজ ব্যবসার যে গাড়ি আসতো পাঞ্জাব থেকে, তাদের উপরেও যখনই চিরকুন্ডা বর্ডার থেকে গাড়িগুলো ঢুকতো তাদের উপরে ডান্ডা ট্যাক্স বা বিভিন্ন ধরনের পুলিশি অত্যাচার ছিল। ওনারা বলেছেন সেসব পুলিশি অত্যাচার আর কিছু হবে না। একটা প্রচুর কালেকশন করতো যাতে গাড়িওয়ালারা ভয় পেত, দিনের বেলা চলতো না, রাত্রিতে চলতো। এবং ওই ডান্ডা ট্যাক্স যে ছিল সেটা যদি একদিনের জন্য ফাইন হয়ে যেত, শেষ হয়ে যেত, তাদের 25,000-30,000 টাকা পর্যন্ত আসানসোল আরটিও ফাইন করে দিত। ওনারা বলেছেন যে এই ট্যাক্সটা আর দিতে হবে না এবং গাড়ির ক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা হবে না। মূলত এইসব কারণগুলোর জন্য কি এতদিন বাংলাতে বীজ বেশি দামে বিক্রি হচ্ছিল? না, সেটা কোনো কারণ নাই। বীজ আলু জিনিসটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যখন ডিমান্ড বেশি থাকে, সাপ্লাই কম থাকে, তখন দাম বেড়ে যায়। আর যখন সাপ্লাই বেশি থাকে, ডিমান্ড কম থাকে, তখন দাম কমে যায়। এবার কোনো বৎসর দেখা গেছে যে সাপ্লাই কম, ডিমান্ড বেশি থাকে, সেই কারণে মার্কেট খুব ঊর্ধ্বগতি হয়ে যায়। যেটা গত 2025 সালে বীজে প্রচুর লোকসান হয়েছে। তাতেও কিন্তু পোগরাজ বীজ এক সময় হয়ে গেল যেটা মানে খুব উঁচু দামে, আর 1700, 1800, 1900, 2000 পর্যন্ত কেনাবেচা হয়েছে। যে পোগরাজ আলু আমরা মাঠ থেকে তোলার পর জিরো, কোনো পয়সা পাইনি, চাষি কোনো পয়সা পাইনি। নমস্কার দাদা, বলুন। নামটা যদি একটু বলেন। ভরত ভৌমিক, পরিচয়টা একটু দিয়ে দিন। ঘাটাল চন্দ্রকোনা আলু বীজ ব্যবসায়ী সমিতির, বীজ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আমি। এই মুহূর্তে পাঞ্জাবে যারা ধরুন আপনাদের এলাকার কথাই বলছি, মানে পাঞ্জাব থেকে ডিরেক্ট বীজ নিয়ে আসেন, বীজ বুকিং কি শুরু হয়েছে? বীজ বুকিং সে জানুয়ারি থেকেই কি তার আগে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এবছর খরিদ খুব কম হচ্ছে। পাঞ্জাবের কিছু কিছু বীজ ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়, ওনারা বলছেন যে মার্কেটে একদম টাকা পয়সা নেই, বুকিং হচ্ছে না, খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তাহলে এবছরে কি বাংলার যে কৃষক এবং কৃষকদের কথাই বলছি, তারা কি বীজটা একটু সস্তায় পাবেন বলে মনে হচ্ছে? বীজ সস্তায় পাবে,
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা সারের ক্রাইসিস দেখা দিবে শীঘ্রই মধ্যেই, সেটা একটা বিরাট সমস্যা, সেই জন্যই বীজটা সস্তায় হয়ে যাবে। কিরকম যদি একটু বলেন। সারের দাম আমার মনে হয় পার ব্যাগ পিছু 500 টাকা বাড়বে এবং সংকট থাকবে। এখন সারের দাম কিরকম আছে, এখনো কি বেশি? এখন মোটামুটি এখন বেশি আছে, 200-300 টাকা বেশি, 2200-2300 টাকা দাম হচ্ছে। এটা কি মানে আগেও এরকমই ছিল? না 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 300 টাকা বাড়া অবস্থায়। কতদিনের মধ্যে এই দামটা এই এই যে যুদ্ধ পরিস্থিতি যে চলছে তাতে করে এটা পরপর ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আর আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? ফুড আলুর যে মার্কেট, ফুড আলুর মার্কেট দেখুন এই বছর যা লোড আছে তাতে করে আমার মনে হয় যে নতুন আলু উঠা পর্যন্ত শেষ হওয়ার কোনো আশা নাই। সেই হিসাবে প্রাকৃতিক যদি বিপর্যয় ঘটে তাহলে হয়তো কিছু আশা আছে, নাহলে আশা কিছু নাই, এইভাবেই চলতে থাকবে। নমস্কার। নমস্কার, পুরো নামটা একটু বলুন। আমার নাম শ্রী প্রভপদ মাঝি। পরিচয়? আমি রাজ্য আলু বীজ ব্যবসায়ী সহ সম্পাদক এবং প্রাক্তন জেলা মেদিনীপুর জেলা সভাপতি। আপনার তো ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ঘাটাল কাছে। তো এই যে ঘাটাল চন্দ্রকোনা এই এরিয়ার মধ্যে মোটামুটি ফুড আলুর মার্কেট কিরকম কি যাচ্ছে, মানে গতকাল কিরকম মার্কেট ছিল? 600 টাকা আমাদের কুইন্টালের দাম, 600 টাকা কুইন্টাল। 600 টাকা কুইন্টাল। জ্যোতি রেডি আলু, জ্যোতি রেডি আলু মানে 300 টাকা বস্তা। 300 টাকা বস্তা, 50 কেজি। 50 কেজি দাম। তো বন্ডের কেমন মার্কেট আছে পার প্যাকেট? আর 150 টাকা 150 টাকা প্যাকেট। প্যাকেট। মানে গাড়ি বললেন যেটা আপনারা 30,000 টাকা। 30,000 ধরুন মোটামুটি ন্যূনতম মানে হাইয়েস্ট বোধহয় 700 টাকা বা 710 20-30 টাকা হচ্ছে। মার্কেটটা খুলেছে। খুলেছে। মার্কেটটা কমে যাওয়ার কারণটা কি? আলু প্রচুর আছে। আমার মনে হয় আলু লোড আছে 17 কোটি। পশ্চিমবাংলা লোড আছে 16 কোটি দেখাচ্ছে হিসাব, কিন্তু ওইটা আছে 17 কোটি, কারণ ওভারলোডিংটা সকলেই দেখায়নি। ওই জন্য এটা 17 কোটি। আলুটা কোনো মতেই বেরাতে পারেনি। বারবার বিধায়ক সাহেবরা দুজনেই বললেন যে এবছরের বীজ যাতে ঠিকঠাক ভাবে মানে ওখান থেকে যাতে সঠিক সময়ে আসে, মানে পাঞ্জাব থেকে সঠিক সময়ে আসে, চাষি যাতে সঠিক সময়ে দামটা মানে বীজটা পায়, এসবগুলো নিয়ে কি সরকারিভাবে একটু উদ্যোগ নেওয়া দরকার বলে আপনার মনে হয়? এই সরকার টু ওই সরকার, মানে আমাদের স্টেট টু পাঞ্জাব স্টেট। অবশ্যই দরকার। রাজ্য সরকারের যে কথা বলেছিলেন যে বীজ এবং আলু দুটোই আমাদের স্বয়ংসম্পূর্ণ আছে, হ্যাঁ, কিন্তু বীজটা শর্ট আছে। বীজটা আমার মনে হয় যে বীজটাকে পাঞ্জাবে যেরকম মানে কন্ট্রাক্টে দিয়ে দেয়, সেরকম সরকারি বীজ দিয়ে খামার তৈরি করলে আমাদের পাঞ্জাবের উপরে নির্ভরশীলতাটা কম হবে। আমাদের আগেকারের সরকারের আমলেও এই কথাটা বলা হচ্ছিল, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিছু দাঁড়ায়নি। না, হাতে গোনা একটা দুটো এলাকাতে হয়তো বীজ তৈরির খামার টামার ইত্যাদি আছে, কিন্তু সেগুলো বিরাট কিছু যে ভালো পজিটিভ দিক সেটা নয়। এই সরকার যাতে বাংলায় বীজ খামার তৈরির কথা ভাবে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে, যদি যেহেতু দিকের আবহাওয়াটা একটু তুলনামূলক আমাদের এদিকের থেকে কম, মানে তাপমাত্রাটা কম, তো এটাকে নিয়ে সরকারকে কি বলবেন? সরকারকে এর উদ্যোগ নেওয়া অবশ্যই উচিত, কারণ ধরুন পাঞ্জাবে যে সব বীজ আলু বিজনেস করে আজকে তাদের গাড়ি বাড়ি যে লেবার খেটে খায় তারও 4 চাকা গাড়ি আছে। এই বাংলার পয়সায় যে পাঞ্জাবিরা আজ বড় লোক হয়েছে, তাদের পয়সা অর্থনৈতিক অবস্থা উন্নত হয়েছে। আমরাও চাই আমাদের পশ্চিমবাংলায় বীজ খামার তৈরি হোক, তৈরি হলে আমাদের চাষি কৃষক সবাই বাঁচবে। আনুমানিক ধরুন প্রতি বছরে অ্যাপ্রক্স মানে বাংলা থেকে আনুমানিক কত টাকা মোটামুটি পাঞ্জাবে যায় অ্যাপ্রক্স? আমার টোটাল বীজের কথা বলছি, হ্যাঁ, এভারেজ আমার মনে হয় ও 2000 কোটির উপরে। আমার মনে হয় এই টাকাটা যদি বাংলাতে থাকতো, বাংলা উন্নত হতো। বাংলার কৃষক মানে কিছুক্ষণ আগেই বললেন যে কৃষি সমাজটা হয়তো অনেকটা উন্নত হতো। এবারে কথা বলতে চলেছি প্রশান্ত ঘোষ বাবুর সাথে। নমস্কার। নমস্কার। একটা কথা প্রচলিত আছে যে আপনি হচ্ছেন পশ্চিমবঙ্গের সব থেকে বড় বীজ ব্যবসায়ী, মানে প্রায় 1.5 লক্ষ প্যাকেটের আনুমানিক আপনারা মানে ব্যবসা করে থাকেন। এই বছরের জন্য মার্কেট কিরকম কি থাকতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরির উপর বীজের দাম নির্ধারণ হয়। এবছর খানেওয়ালা আলুর দাম কম, সেই হিসাবে বীজের দাম কম থাকবে বলেই আমার মনে হয়। এখন তো ধরুন বুকিং চলছে, দাদা যেটা বলছিলেন যে মার্কেটের অবস্থা খুব একটা
ভালো নয়, এবছরটা কি এরকম করেই চলবে? আমি আলুর ক্ষেত্রে বলছি, ফুড আলুর ক্ষেত্রে বলছি। ফুড আলুর ক্ষেত্রে ধরুন আলুর দাম খুবই কম, 6 টাকা থেকে 6 টাকা, মানে 600 থেকে 620 রুপিয়া কুইন্টল সেটের দাম, মানে দামটা বহুতই কম। যে কোনো টাইম আবহাওয়ার পরিবর্তন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরিতে আলুর দাম কিছু চেক হতে পারে, উপর দিকে যেতে পারে আলুর দাম, আলুর দাম যেতে পারে। উপরের দিকে যেতে পারে, আলুর দাম বাড়তে পারে, দামটা মিনিমাইজ হয়ে গেছে। কতটা হতে পারে বলে মানে হাইয়েস্ট মনে করছেন? 650 থেকে 700 টাকা ফের মার্কেট আসতে পারে। মানে যেটা প্রথমে চালু হয়েছিল সেই মার্কেটটা ফের আসতে পারে। ওয়েদার ঠান্ডা হলে, বৃষ্টি টিষ্টি হলে মার্কেট কিছুটা পরিবর্তন আসবে। আগের মাস পর্যন্ত আমরা দেখলাম মানে সর্বোচ্চ নিকাশি কম, কারণ এতে করে কি হচ্ছে, আলুটা তো একটা বিস্তীর্ণ পাহাড় জমে যাচ্ছে। সেক্ষেত্রে চাষিরা যাতে আলুটা ঠিক টাইমে বের করে, তার জন্য কি বার্তা দেবেন? আমি একটা কথা বলতে চাই, আজকের দিনে ফ্রি বন্ড 30,000, মতলব 150 রুপিয়া প্যাকেট। যে কোনো টাইমে আলু গ্রোয়িং করার পর 300 টাকা প্যাকেট, মানে 300 টাকা কুইন্টলে আলু প্রোডাকশন করা সম্ভব নয়। ওই হিসাবে আলুটা দেখে শুনে বিচলে আমার ধারণা মার্কেটটা একটু উপর দিয়ে বিক্রি হতে পারে। মে মাসে আলু নিকাশি হয়নি, জুন মাসে আলু নিকাশি সবাই করার চেষ্টা করেছে, কিন্তু একটাই দরজা, সবাই দরজায় হুড়মুড় করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অ্যাভারেজ আলু 12% আলু নিকাশি হলে আলু ঠিক টাইমেই বেরিয়ে যাবে। মানে আগের মাস পর্যন্ত 5% ছিল। হ্যাঁ, এরপরে 12 থেকে 13% আলু যদি 7 মাইনায় নিকাশি হয় তাহলে আলু বেরিয়ে যাবে। জানুয়ারি মাস তক আলু তো ডিমান্ড থাকে, আলুর চাহিদা বাঙ্গাল বা উড়িষ্যা বা ছত্তিশগড় পর্যন্ত বা বিহার ঝাড়খণ্ড জানুয়ারি মাস পর্যন্ত পুরানো আলুর ডিমান্ড থাকে। এখন নিকাশি এই মাসে ঠিক আছে, আগামী দিনে এই মার্কেটটা লাস্টে চলছে, আগামী দিনে আগে বাড়লেও বাড়তে পারে। বিষয়টা কিছু বলা আছে নাকি? আচ্ছা। নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। শুভদীপ করণ। পরিচয়? আমি আনন্দপুরে থাকি, এই অ্যাসোসিয়েশনে আমি একজন সদস্য। আলু এবং বীজ নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের? দেখুন, এই বছর আলু যেভাবে লোড হয়েছে সেখানে আর বীজও যা পরিস্থিতি, এতে ভাবনা চিন্তা মনে একটা খুব বাইরের ব্যাপার। এখন আমরা চাইছি যে আলুটা কিভাবে বেরোবে, এটাই আমরা সবার মনের মধ্যে সবারই ঘুরছে। মানে আমার মন থেকে বলছি, এবারে ওনারা তো ভালো বুঝবেন, আমার থেকে ওনারা অনেক বড়, তো এটাই এখন সবার মনের মধ্যে ঘুরছে যে আলুটা কিভাবে বেরোবে, কিভাবে যাবে, এটাই সবার মনের মধ্যে ঘুরছে। এটা নিয়ে তো সরকারেরও ভাবনা চিন্তা ভালো এরকমই রয়েছে। হ্যাঁ, আমরা বিভিন্ন রিসেন্ট অনেক বিধায়ক সাহেবের সঙ্গে সাক্ষাৎকার নিলাম, পরশুদিনে রুদ্রনীল ঘোষেরও সাক্ষাৎকার নিলাম। হ্যাঁ, উনিও বললেন যে আলু চাষিদের কান্নার দিন শেষ। দেখুন, সরকার তো অনেক চিন্তা ভাবনা করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ তো সরকার নিতে পারেননি। তবে নিলে আমরা উপকৃত হব, সবাই উপকৃত হবে, কিন্তু এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আলুটা আছে, এতে স্টেপ নিয়েও খুব একটা মানে ভয়াবহ মানে পরিস্থিতি আছে। মানে এত আলু লোড, এই আলুটা যে কীভাবে বেরোবে, এটাও একটা ভাবনা চিন্তার ব্যাপার। এবং আমাদের এখান থেকে আলু যাচ্ছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এইসব জায়গায় যায়, বাকি তো আর কোথাও যাচ্ছে না আলুটা। এরপর ওটাই বলছি তো, যে এই বাকি যদি অন্য যতক্ষণ না, ওইটাই বলছি আমি, যে যতক্ষণ না এই আদার কান্ট্রিতে যায় ততক্ষণ কোনো আমি তো দেখতে পাচ্ছি না। এবারে কি হয় পরের কথা ভাবা যাবে। সুকান্ত দা, আজকে এই যে ঘাটাল চন্দ্রকোনা টাউন জোন পাঞ্জাব আলু বীজ ব্যবসায়ী সমিতির তরফে আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো, সাথে আরো অন্যান্য এমএলএ সাহেবদেরকেও সম্বর্ধনা দেওয়া হলো, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এনারা দীর্ঘদিন এখানে বীজ ব্যবসা করে, তাই স্বাভাবিকভাবেই বিধায়কের সাথে যে সম্বর্ধনা অনুষ্ঠান, সেই সম্বর্ধনা অনুষ্ঠান আজকে আয়োজন করেছে, বা ওনাদেরও কিছু বক্তব্য ছিল, আর আমিও কিছু বক্তব্য ওনাদের কাছে রাখলাম, যে যাতে করে আগামী দিন যে বীজ ব্যবসা হচ্ছে তাতে কোনো ধরনের অসাধু ব্যবসায়ী যেন বীজ ব্যবসা করতে না পারে, তাদেরকে আপনাদের সংগঠনের আওতায় আনুন, এনে আপনারা সকলে জেনুইন কোম্পানি থেকে বীজ এনে আমাদের কৃষক বন্ধুদের দেন, যাতে করে কোনোভাবেই চাষিরা প্রতারিত না হয়, সেই দিকটা নজর রাখার জন্য আমি ওনাদের কাছে অনুরোধ করলাম। আগের সরকারের আমলে দেখা গেছে বিভিন্ন রকম অত্যাচার শুধু আলু ব্যবসায়ীদের ক্ষেত্রে নয়, আলু বীজ ব্যবসায়ীদের উপরেও হয়েছে।
এইবারে এসব আর কোনো ব্যাপার নেই, কোনো গল্প নেই, যাতে প্রত্যেকে সুষ্ঠুভাবে বীজ ব্যবসাটা করতে পারে, তার জন্য কি বার্তা দিয়ে গেলেন এখান থেকে? যে আগে যে ধরনের সমস্যা হয়েছে, এখন নতুন সরকার এসেছে, আর এই সরকার জনগণের সরকার, এই সরকার ওনাদেরও সরকার, তাই স্বাভাবিকভাবে এই সরকারে ওই ধরনের কোনো বিভ্রান্তি ঘটবে না, তার 100% গ্যারান্টি আমি দিচ্ছি। এবং ওনাদেরকে বললাম যে কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হলে ওনারা যেন আমার সাথে যোগাযোগ করে বা আমাদের সরকারের সাথে যোগাযোগ করে। আমরা সবসময় ওনাদের পাশে আছি এবং সমস্ত চাষি ভাইদেরও পাশে আছি, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। গত পরশুদিন আমি হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ দাদার ইন্টারভিউ নিলাম, আবার হাওয়া বদল বলে একটি সিনেমা প্রোগ্রামে গেছিলাম, সেখানে উনি বললেন আলু চাষিদের কান্নার দিন শেষ, একটু সময় ধরে ওয়েট করুন, উন্নয়ন হবে। এটা কি একমত রুদ্রনীল দাদার সাথে? একবারে আমাদের সরকার এই ব্যাপারে, আপনি হয়তো জানেন, আগের যে আমাদের প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আমাদের যে আলু বেল্টের বিধায়করা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এই আলুকে কিভাবে বাইরে নেওয়া যাবে, কি ব্যবস্থা করা যাবে, তার জন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করার জন্য বলেছেন। তো আমরা সেই বিষয়ে আলোচনার পর্যায়ে রেখেছি ওই বিষয়টাকে, যাতে করে এই যে এক্সট্রা যে আলুটা, সেই আলুটাকে বাইরে যাতে করে পাঠিয়ে দেওয়া যায়, তার জন্য আমাদের আলোচনা চলছে। শুধুমাত্র ওই জায়গাতেই নয়, কৃষক ভাইদের যে সমস্যা, সেই সমস্যা সলিউশন করার জন্য পশ্চিমবঙ্গেই যাতে করে আলু বীজ ফার্ম তৈরি করা যায়, সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা চলছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে। এবং যে রাসায়নিক সার, তার যে কালোবাজারি হয়, সেই কালোবাজারি যাতে করে না হয়, কৃষকরা যাতে করে সরকারি ভর্তুকিতে সার পায়, এমআরপি রেটে যাতে সার পায়, তার জন্য আমাদের সরকার সচেষ্ট। ভিন রাজ্যে পাঠিয়ে লাভ নেই, ভিন দেশে পাঠাতে হবে, এরকম ব্যবসায়ীরা বলছে, যেমন এই স্যারই বলছিলেন বা আরো অনেকে বলছেন। ভিন দেশে আলু পাঠানোর জন্য সরকার কি ভাবছে? কিছু ভেতরের খবর কিছু আছে, ইনসাইডার নিউজ কিছু আছে? না, এই ধরনের ভাবনা চলছে। মানে ওই দিন যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকেও আলোচনা হয়েছিল যে ভিন দেশে পাঠানোর জন্য বিষয় হয়েছিল। তো ওনারা প্রদীপদা বলেছিলেন যে ভিন দেশে পাঠাতে হবে। তো প্রদীপ দাকেই দায়িত্ব দিয়েছিলেন আমাদের মাননীয় সিএম যে আপনি আলু বেল্টে যে সমস্ত চাষি ভাই ইয়েরা আছেন, বিধায়করা আছেন, তাদের সাথে কথা বলুন এবং ভিন দেশে কিভাবে পাঠানো যাবে তার পরিকল্পনাটা সরকারকে দেন, বাকি সরকার ব্যবস্থা করবে সেটা পাঠিয়ে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।